আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওর সত্যি কিছু কথা ছিল, আর কথাগুলো জরুরিও বটে, কিন্তু এই মেয়ে শুনলে তো। গার্ডেন এরিয়াতে বসে মেজাজ খারাপ বেড়ে গেল পৌষের। সামনেই ঘাসের ওপর গোল হয়ে বসা আদিত্যের বন্ধুরা পৌষকে দেখেই তাদের নজর আটকালো। যথেষ্ট সিনিয়র হওয়াতে ওদের আশেপাশে আবার জুনিয়র দিয়েও ভরা। জ্বালামি করতে হবে না। পৌষ উঠে যেতে নিলেই হঠাৎ ডাক পড়ল। রাগে যেন চোখে পানি জমে যাচ্ছে পৌষের। পা চালালো সামনের দিকে, তখনই কেউ একজন পেছন থেকে ওর হাত টেনে ধরে। কানে ভেসে আসে ওদের কণ্ঠ। কোথায় যাচ্ছ পৌষ? ক্লাস তো শুরু হয়নি, ভাইরা ডাকে ওখানে, চলো শুনে যাও। কটমটিয়ে পেছনে তাকালো পৌষ। ওর এক ব্যাচ সিনিয়র ধরেছে ওর হাতটা। ঝাটকা মেরে হাত সরিয়েই দাঁতে দাঁত চেপে পৌষ বলে উঠল, হাত ধরবেন না ভাইয়া। ছেলেটা অল্প হেসে কিছু বলার আগেই দুজন ছেলে উঠে এলো। পৌষকে দেখেই বলল, কি হয়েছে, হাত ধরলে? কেন ধরবে? একজন আচমকা ওর হাত খামচে ধরতেই পৌষ ছাড়াতে চাইলো, পারল না। বাকিরা বসে তখনও মজা দেখছে। পৌষ রাগে লাল হয়ে বলে উঠল, হাত ছাড়েন বলছি। কি হবে হাত ধরলে? আচমকা একজন আর্তনাদ করে উঠল। বাকিরা বুঝে উঠতে পারল না। এত দ্রুত সব ঘটনা ঘটলো যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। হাত ধরে রাখা ছেলেটা আস্তে করে হাতটা ছেড়ে ব্যথায় কুকড়ে উঠল। পৌষ জায়গা মতো কিক মারিছে। বাকি দুজন তখনও হা হয়ে আছে। পৌষ একবার সামনে তাকালো। আদিত্যর বন্ধুরা তখনও বসে আছে, এদিকে আসেনি। পৌষ বাকি দুটোর দিকে তাকিয়ে বলল, এরপর থেকে হাত ধরা থেকে সাবধান, মনে থাকে যেন। রাগে হিসিয়ে করতে করতে ক্লাসে চলে যায় পৌষ। ও যেতেই আদিত্যর বন্ধুরা উঠে এলো। আহত ছেলেটাকে ধরে বলল, চল। কই যাব ভাই? ওদের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে। বিচার তো দিতেই হবে। সিনিয়রের গায়ে হাত তুলে মেয়ের সাহস কত! ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো বহু কষ্টে। জুনিয়র তিনজনকে নিয়ে আদিত্যর বন্ধুরা হাঁটা দিল চেয়ারম্যানের রুমে। তাদের মুখে তখনও বাঁকা হাসি। চলমান ক্লাসে হঠাৎই পিয়ন এসে নক করল। উপস্থিত প্রফেসর কারণ জিজ্ঞেস করতেই শোনা গেল, পৌষরাত হক, তাকে চেয়ারম্যান ডাকছেন এখনই। গলাটা যেন শুকিয়ে এলো পৌষের। নিজের নাম শোনা মাত্রই বুকটা ধক্কর ধক্কর শুরু করেছে। তবুও উঠে হাঁটা দিল। দাঁত দিয়ে নখ কামড়ে ঢুকলো চেয়ারম্যানের রুমে। উপস্থিত সেখানে মাঠের ছেলেগুলো। রাগে যেন দপদপ করছে পৌষের শরীর। তবুও ভদ্রতার খাতিরে সালাম জানালো চেয়ারম্যানকে। চেয়ারম্যান গম্ভীর তখনও। নিজের ডিপার্টমেন্টের সিনিয়রদেরকে মেরেছে পৌষরাত, সেই বিচার নিয়ে এসেছে অন্য ডিপার্টমেন্ট। খুবই বাজে এক পরিস্থিতি। ছেলেরা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পৌষরাত তুমি এটা করেছো? পৌষ চমকালো, মাথা নেড়ে সায় জানালো, এই কাজ সেই করেছে। স্বীকারোক্তি শুনে চেয়ারম্যানের চোয়াল ভারী হলো। কঠিন দৃষ্টি ফেলে বললেন, এখনই সরি বলো ওদের, তোমার সিনিয়র তারা, তাদের আঘাত করো তুমি। পৌষের নাকের পাটা ফুলে উঠল। মাথা উঁচু করে বলতে চাইল, সো ওনারা। ধমকে ওকে চুপ করালো চেয়ারম্যান। পৌষও তারা কম না, ও মাফ চাইল না। চেয়ারম্যান ওর দিকটা শুনতেও চাইছে না। রেগে এবার চেয়ারম্যান বলে উঠল, আক সরি, ডু দ্যাম পৌষরাত, or else I will call your guardian. রাগে চোখ লাল হয়ে এলো পৌষের। দাঁতে দাঁত চেপে সরি উচ্চারণ করলো। চেয়ারম্যান ফোঁস করে শ্বাস ফেললো। পৌষরাত সোজা বেরিয়ে নেমে গেল। ওর পা থেমে নেই। একদম গিয়ে হাজির হলো সিনিয়রদের ডিপার্টমেন্টে। তাদের চেয়ারম্যানের রুমে ঢুকে নাক লাল করে বিচার দিল, সো মাঠে ভাইয়ারা জুনিয়র পাঠিয়ে আমার সাথে বেয়াদবি করিয়েছে। তারা আমার হাত টেনে ধরেছিল, আমি নিজেকে রক্ষা করতে পা চালিয়েছিলাম। এখন আপনিই বিচার করুন। একদমে বলে থামলো পৌষ। নিজের লাল হওয়া কবজিটাও দেখাতে ভুলল না। ওদের চেয়ারম্যান করালো। পৌষকে বসিয়ে পানি খাওয়ালেন। ডেকে পাঠালেন ছেলেগুলোকে আনতে। আফসোস তার ডিপার্টমেন্টে নেই। পৌষ জানে ওরা কোথায়, কিন্তু বলবে না। ওর কথা একটাই, তোরা আমার ডিপার্টমেন্টে ঢুকে আমাকে দিয়ে মাফ চাইছিস, আমি তোদের ডিপার্টমেন্টে ঢুকে বিচার চাইলাম, ব্যাস বরাবর।
আচমকাই কেবিনে নক হলো। পৌষ তখন সোফায় বসা, সাথে একজন টিচার। চেয়ারম্যান অনুমতি দিতেই পৌষের জম ঢুকলো দরজা দিয়ে। তৌসিফকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে। হঠাৎই খেয়াল হলো ওর ক্লাস টাইম শেষ। নিশ্চিত এই ব্যাটা ওকে নিতে এসেছে। কিন্তু 10 কথার এক কথা, তৌসিফ জানলো কিভাবে পৌষ এখানে? চেয়ারম্যান ওকে দেখে দাঁড়িয়ে এগিয়ে এলো, দুজন গলাগলিও করলো। পাশে থাকা টিচারের সাথে কথা বলল তৌসিফ। পৌষ কিন্তু তখনও হাতে পানির গ্লাসে বসা। তৌসিফ হঠাৎই ওর হাত থেকে গ্লাসটা সরালো। চেয়ারম্যান তৌসিফের জন্য কফি আনতে বললেই তৌসিফ বলল, আজ না, অন্য একদিন। চেয়ারম্যান বসলেন। তৌসিফ হেসে বলল, বউ নিয়ে যাব তাহলে। চেয়ারম্যান ক্যাটক্যাট করে হেসে উঠলো, জানালো, ওদের বিচার কাল করছি, আজ যাও, তবে বউ নিয়ে। কফির দাওয়াত কিন্তু রইলো। তৌসিফ উঠল, তবে পৌষের হাতটা নিজের হাতে নিয়ে পৌষও দাঁড়িয়ে গেল। তৌসিফ হাসি মুখে চেয়ারম্যান আর উপস্থিত টিচারের সাথে হাত মিলিয়ে পৌষকে নিয়ে বেরিয়ে গেল। ক্যাম্পাস তখন খালির দিকে। বিকেল গড়িয়েছে বলে কথা। পৌষ একদম শান্তভাবেই তৌসিফের হাত ধরে হাঁটছে, কোনো তাড়াহুড়ো নেই ওদের মাঝে। গাড়িতে উঠেও পৌষ চুপ রইল। তৌসিফই শান্ত স্বরে জিজ্ঞেস করল, তুমি নাকি সিনিয়রদের গায়ে হাত তুলেছ হানি? না। তৌসিফ অবাক স্বরে জিজ্ঞেস করল, চেয়ারম্যান মিথ্যা বলবে আমাকে? হাত না, পা মেরেছি। কি? কোথায়? টুনটুনিতে। তৌসিফ হা হয়ে গেল। ওর বউ এটা কি বলে? ফাঁকা এক ঢোক গিলতে ভুলল না সে। হক বাড়িতে আজ হইচই পড়েছে। বড় চাচা নিজে আজ তৌসিফকে কল দিয়েছিল। তৌসিফ তাকেও না করতে 2 বার ভাবেনি, কিন্তু যখনই উনি বললেন দুজন এসে ঘুরে যাও, তখনই তৌসিফ রাজি হলো। 2 জন এসে ঘুরে যাবে তা জানিয়েছে। চাচার মনে অন্য কথা, সে জানে একবার আনতে পারলেই হলো। পৌষ নিজেই গড়িয়ে কেঁদে হলেও থেকে যাবে। তখন না হয় জামাই বউ দুজনই থাকলো। তৌসিফ যে বউ ছ্যাচ্চর তা বড় চাচা ঢের বুঝেছেন। মুখের উপর কিভাবে বলে দিল, না বউ পাঠাবো না, বউ ছাড়া ঘুম হয় না আমার। চাচা তো এটা শুনে নিজেই লজ্জায় মরিমরি অবস্থা। শালার জামাই। শ্রেয়া বাচ্চাদের সাথে বসা। তখনই হেমন্ত বাড়িতে প্রবেশ করলো। বাবা তাকে ফোন করে আগেই বলেছে। হেমন্ত সোজা বাজার হয়ে এসেছে। বড় মাছগুলো রান্নাঘরে রাখতেই ড্রয়িং রুমে বসা শ্রেয়ার নাকে যে গন্ধটা ধাক্কা খেলো। মুখ কুচকে রুমে চলে গেল ও। কেউ ততটা খেয়াল করলো না অবশ্য। ইনিমিনি উঠে গেল মাছ দেখতে। বিহার টিচার এসেছে, সে পড়ছে এখন। বড় মাস্টার দিকে তাকিয়ে হেমন্তকে জিজ্ঞেস করলো, হেমু ভাই, মাছ কি ঘুমায়? হেমন্ত দাঁত কেলিয়ে হেসে বলল, মাছকে জিজ্ঞেস কর। মাছ কথা বলে হেমু ভাই? বলে তো। দুটোর গালে দুটো চুমো দিয়ে হেমন্ত রুমে গেল। শ্রেয়া হেলান দিয়ে বই পড়ছে। হেমন্ত হাত পা ধুয়ে এসেছে নিচে থেকে। শ্রেয়ার কাছে হাসি মুখে এগিয়ে আসতে নিলেই নাক চেপে ধরে শ্রেয়া। হেমন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়? গন্ধ, গোসল করে আসুন, গন্ধ মাছের। হেমন্ত বউয়ের মন রাখতে গোসলে ঢুকলো। 10 মিনিটে গোসল ছেড়েই এক লাফে বউয়ের কোল ঘেঁষে শুয়ে পড়ল। পেটে হাত দিয়ে বলল, বাবার কলেজা কি করে? শ্রেয়া হেমন্তের ভেজা চুলে হাত বুলালো। মানুষটা এত কেয়ারিং কেন? হেমন্ত শ্রেয়ার হাতে চুমু দিয়ে বলল, ফ্রুটস খেয়েছিলে? ফ্রুটস খেয়েছিলে? একটা ডাব কেটে আনি। শ্রেয়া জানে না, বললেও কাজে দিবে না। হেমন্ত নিচে গিয়ে ডাব একটা কেটে পানি নিয়ে রুমে এলো। এই সময়টাতে ডাবের পানি বাবুর জন্য খুব উপকারী। শ্রেয়া পানিতে চুমুক দিল, জিজ্ঞেস করলো, মলাই নেই? আছে তো। দিন তাহলে। আগে পানি খাও। শ্রেয়া মুখ চোখা করলো। ও জানে এখন পানি শেষ না করলে মলাই দিবে না হেমন্ত। তৌসিফ আগামীকাল বউ নিয়ে আসবে হক বাড়িতে। যেহেতু মুখে বলেছে সেহেতু কথার খেলাপ সে করবে না, তা শিওর। বাজারে গিয়ে জামাই আদরের সবটুকু প্রস্তুতি গ্রহণ করছেন 2 চাচা। চাচিরাও হাতে হাতে পিঠা বানিয়ে রাখছে। জামাই প্রথম আসবে বলে কথা। শ্রেয়া মুখটা হাসি হাসি করে বসে আছে। চিতই গুড়ে ভেজানোর জন্য বানানো হচ্ছে যাতে আগামীকাল খাওয়া যায়। সেই পিঠা খাওয়ার জন্য শ্রেয়া ততটা মুখিয়ে নেই। ওর ধ্যান চাচি শাশুড়ির বানানো ঝাল চিতইতে।
কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে বানানো হচ্ছে, যদিও মাত্রই একটা ডিম চিতই খেলো না। গরম ধোয়া ওড়ানো একটা চিতই পিহা এনে দিল শ্রেয়ার সামনে। শ্রেয়া ফু দিয়ে মুখে দিতে নিলেই কোথা থেকে হেমন্ত চলে এলো। ফু দিতে দেখেই চাপা স্বরে বলল, শ্রেয়, ফু দিয়ে খেতে নিষেধ করেছিলাম। উফ, ভুলেই গিয়েছিলাম, সরি। হেমন্ত পিঠা ছিঁড়ে ছিঁড়ে রাখলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ইনিমিনি দুটোই ঘুমে ঢুলু ঢুলু অবস্থা, রাত জাগতে পারে না একটাও, রুমেই ছিল। ওদের মা মাত্রই দুটোকে বিছানায় শুয়ে রেখে এলো, কিন্তু হেমন্তের গলা পেয়েই এসেছে। জ্যৈষ্ঠ আর চৈত্রও এলো, ওদের খাওয়া দাওয়া চলছে এখানে। হেমন্ত জ্যৈষ্ঠের দিকে তাকিয়ে বলল, দুটো, কাল সকালে ফজরের পর ঘুমাস না, তোদের নিয়ে বাইরে যাব। চৈত্র মুখেরটুকু শেষ করে জিজ্ঞেস করে, কই যাব হেমু ভাই? হেমন্ত উত্তর করার আগেই ইনিমিনি হেমন্তের শরীর বেয়ে উঠে কাঁধ জড়িয়ে ঝুলে পড়ল। কান মুখ দিয়ে কুই কুই শুরু করেছে দুটো, তারাও যাবে। বড় ভাইয়ের দুই গালে চপচপ শব্দ করে দুটো করে 4 জোড়া চুমুও বসালো। হেমন্ত আড়মোড়া ভেঙে শ্রেয়ার কোলে মাথা দিয়ে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। পা দুটো মেলে দিয়ে বলল, পায়ে ব্যথা, বুঝলে শ্রেয়? ঠিক সেকেন্ডের ব্যবধানে ব্যাঙের মতো দুটো লাফ দিল ইনিমিনি। দুটো দুই পায়ের কাছে বসে কোলের ওপরে ভাইয়ের পা ভাগ করে নিল। ছোট ছোট হাতে পায়ের আঙুল টেনে দিতে দিতে আধ ভাঙা গলায় বলল, হেমু ভাই নিবা না? পায়ের পর আমার মাথা ব্যথা, তারপর কাঁধ ব্যথা। সকলের মুখে তখন চাপা হাসি। বাকিটা বলার আগে পিহা বলে উঠল, পৌষাপা থাকলেই বলতো হেমু ভাই আপনার গলায়ও ব্যথা, আসুন টিপে দেই। সকলেই হেসে উঠল। শ্রেয়া একটু পিঠা হেমন্তের মুখে দিয়ে নিজেই চুলগুলো টেনে দিল। হেমন্ত আদেশের ভঙ্গিতে বলল, পিহা শোনা, চা খাওয়াবি? পিহা রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, মাকে বলছি এখনই। পিহা বলতেই জ্যৈষ্ঠ পাশের সোফায় গা এলিয়ে দিল। চৈত্রর দিকে তাকিয়ে বলল, চালতা পারতে হবে, পৌষ আপাকে ভর্তা বানিয়ে খাওয়াবে। যদি না থাকে? হেমন্ত উদ্দেশ্য করে বলল, তৌসিফ তালুকদার শালা তো জানে না সেদিক কাকে বিয়ে করেছে। পোষ নিজে তো থাকবে, তৌসিফকে সহ নিয়ে থাকবে, আমার বোন বলে কথা। কথা যে এটা একদম সত্যি তা সকলেই জানে। পৌষের স্বভাব সম্পর্কে কে না জানে। পৌষ যাবে না বলে মনস্থির করেছে। তৌসিফ বারবার বলেছে আলমারিতে ব্যাগ রাখা, সেটাই যাতে পৌষ পরে, কিন্তু পৌষ যাবে না। ভালো লাগে না বড় লোকদের মাঝে যেতে। একবার হেমন্তের সাথে গিয়েছিল, কি এক কাণ্ড ঘটলো সেদিন। ঢের শিক্ষা হয়েছিল পৌষের, এসব জায়গায় আর যাবে না। তখন ওকে বাসায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে তৌসিফ কোথায় জানি গেল। জিজ্ঞেস করলে উত্তর করেনি ঠিকঠাক, উল্টো থুতনিতে চুমু দিয়ে চলে গেল। পৌষ একা একাই ফ্ল্যাটে চলে এসেছে। আপাতত গোসল করে সোফায় পা তুলে শুয়ে চিপস খাচ্ছে। কিছুতেই তৌসিফের সাথে যাবে না ও। সোহা নিজের রুম থেকে এসেই বুয়ার সাথে কিছুক্ষণ খ্যাচখ্যাচ করলো। সেসবে পাত্তা দিল না পৌষ। মিনু একটু পরপরই উকি দিচ্ছে, তার নাটক দেখার সময় এটা, কিন্তু পৌষ কার্টুন ছেড়ে রেখেছে। নাকের পাটা ফুলে উঠল মিনুর। পৌষের বরাবর বিপরীতে গিয়ে বসলো সোফায়। পৌষ তাতেও পাত্তা দেয় না, চোখ মুখ ডুবিয়ে অনায়াসে চিপস মুখে পুড়ছে। ছলছল চোখে তাকিয়ে রইল মিনু। কি মনে করে উঠে গেল, সোজা সোহার কাছে গেল ও। শয়তানি হাসি দিল পৌষ। এখন নিশ্চিত সোহা চোয়া আসবে। হলো তাই। সোহা এসেই কড়া গলায় বলল, রিমোট ছাড়ো। চোখ উল্টে তাকালো পৌষ, না বোঝার ভঙ্গিতে বলল, কি? টিভির রিমোট ছাড়ো। কেন? মিনু দেখবে এখন। দেখুক। সোহা বিরক্ত হয়ে বলল, এসব দেখে না ও। সেটাও ওর চোখের ব্যাপার, আমার না। সোহা কটমট করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, ভদ্র মতো কথা শোনো। শুনবো না, যান ফুটুন এখান থেকে। শেষবার বলছি। পৌষ খেপে গেল। ওর গলাটা যেন কচু খাওয়ার পর যেমন চুলকায় ঠিক তেমন চুলকে উঠল। ফুঁসে উঠে বলল, টিভি আমার জামাই কিনেছে, বাসা আমার জামাই করেছে, রিমোটও আমার জামাইয়ের, সোফাও আমার জামাইয়ের।
আর ওই জামাই হলো আমার। এর মানে বোঝেন? এর মানে এই সব আমার, দিব না। সোহা টিটকিরি করে বলল, এসব দেখেই গলায় ঝুলেছ মেয়ে। না হয় এত সব জেনেও কি বিয়ে করে এমন পুরুষকে যার চরিত্র